হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প যদি একদিন, লেখা সামিয়া খান। আজকে প্রায় 3 বছর পর আরিয়ান নিজের দেশের বাড়িতে পা রাখলো। প্রাণ ভরে একটা প্রশ্বাস নিল। এটা যে তার নিজের দেশ, নিজের মাতৃভূমি। অনেক দেশ ভ্রমণ করার সুযোগ হয়েছে তার, কিন্তু নিজের দেশ তো নিজের দেশই, তাই না? অন্য কোনো দেশে সেই ফিলিংস আসে না। ইমিগ্রেশন শেষে এয়ারপোর্ট থেকে বের হয়ে আসলো আরিয়ান। দিহার বিয়ের ফাংশনে যাওয়ার আগে একবার নিজের বাড়িতে যাবে সে। উবারে কল করে গাড়ি ডেকে নিল। গন্তব্য তার নিজের বাড়ি। বসে বসে চুল মুছতেছে মায়া। একটু আগে গোসল শেষ করে এসেছে। আসতে পারি? মুখে হাসি ফুটিয়ে মায়া বলল, আরে আন্টি, পারমিশন কেন নিচ্ছেন? এটা তো তোমার বাড়ি, যে কোনো সময় তুমি আসতে পারো। রুমে ঢুকতে ঢুকতে আফিয়া বলল, অবশ্যই পারমিশন নিতে হবে ডিয়ার, কারণ কারো রুমে ঢুকতে গেলে নক করতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। বুঝেছি আন্টি, কিছু বলবেন? মায়ের হাত থেকে টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে আফিয়া বলল, আচ্ছা, আজকে যদি আমি তোমাকে সাজিয়ে দেই তোমার কেমন লাগবে? আমার আকদের শাড়িটা পরাতে চাই তোমাকে, পরবে? অবাক হয়ে মাথা পিছনের দিকে করলো মায়া। আফিয়ার মধ্যে এখন সে নিজের মাকে দেখতে পারছে। আচ্ছা, তার নিজের মা বেঁচে থাকলে এরকম করতো, তাই না? মায়ার এই মাও অনেক আদর করে, কিন্তু মায়া সেই আদর কখনো পায়নি। কি পরবে না? মানে হঠাৎ আমাকে কেন পরাবেন সেই শাড়িটা? বোন চাইলো তাই। কেন পরবে না? মুখের হাসি বিস্তর করে মায়া জবাব দিল, অবশ্যই পরব। কথাটা শুনে হেসে মায়ার চুলে আঙ্গুল চালালো আফিয়া। দিহানের সাথে বিয়ে ভাঙার পর সেও ভুল বুঝেছিল মায়াকে, কিন্তু এখন কাছে থেকে দেখে বুঝতে পারল মেয়েটা আসলে ভালোবাসার কাঙ্গাল। তাই দিহানের অতীত শুনে ভেবেছে দিহান ওকে ছেড়ে যাবে, কিন্তু পাগলিটা যে তার দিহানকে এখনও চিনতে পারেনি। অনেক দিন পরে আজকে নিজের বাড়িতে পা রাখলো আরিয়ান। চারপাশে যে ঘুরে ঘুরে দেখতে লাগলো সে। এই বাড়িটাতে কত স্মৃতি যে আছে তা বলার বাইরে। দাদিজান, বুবু, সবার স্মৃতি, এমনকি তার মা বাবার কথা মনে হতেই একটা তাচ্ছিল্যের হাসি আসলো আরিয়ান। তার আবার বাবা মা, তার তো বেঁচে থাকতেও নেই। এসব ভাবনার মধ্যে দিয়েই একটা শব্দ আসলো পিছন থেকে। কাকে চাই? পিছন ফিরে আরিয়ান দেখে একটা মধ্যবয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। পান খেয়ে ঠোঁটটা একেবারে টকটকে লাল বানিয়ে রেখেছে। কাউকে না, বাড়ি কেয়ারটেকার কে ডাকেন? হ্যাঁ রে দিয়া, কি কাম আপনার? সে আমার স্বামী। আছে, আপনার হাজব্যান্ডকে ডাকেন। এ পর্যায়ে মহিলাটির স্বামী আসলো। আরিয়ানকে দেখা মাত্রই হৈ হৈ করে উঠল, আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমি থাকতে আসিনি, চলে যাব। এটুকু বলে ব্যাগ থেকে একটা প্যাকেট বের করলো আরিয়ান। এটা আপনাদের মালিককে দিবেন। এটুকু বলে বাসা থেকে বের হয়ে গেল আরিয়ান। আজকে থেকে বিয়ের মেন ফাংশন শুরু। দিহাদের বাড়িতে হচ্ছে ফাংশন। বিয়ে আর রিসেপশনটা কমিউনিটি সেন্টার হবে। দক্ষ ওয়েডিং প্ল্যানার দিয়ে সাজানো হয়েছে। স্টার গির্জাস ফুল দিয়ে বাসাটা সাজানো হয়েছে। তার মধ্যে লাল নীল কালারের লাইটিং দেখতে অপূর্ব লাগছে। আফিয়া নিজের রুমে বসে বসে মায়াকে সাজিয়ে দিচ্ছে। কালো রঙের একটা কাঞ্জিভারম শাড়ি, পরনে মান্তাসা, হাতে ভর্তি করে চুড়ি, হালকা মেকআপ, কানে বড় বড় কানের দুল, ঠিক একটা নববধূর মতো লাগছে। মা, এটা মোটেও ঠিক না। তুমি এত সুন্দর করে সাজিয়েছো মায়াকে, সে সবাই আমাকে রেখে ওকে দেখবে। রুমে প্রবেশ করতে করতে দিহা এই কথাগুলো বলল। ড্রেসিং টেবিলের সামনে থেকে উঠে মায়া দিহার সামনে গিয়ে দাঁড়ালো। অনেক সুন্দর লাগছে ভাবি তোমাকে। হয়েছে, তোমাকে আমার থেকে বেশি সুন্দর লাগছে। সবাই ফিদা হয়ে যাবে একদম, তাই না মা? একদম ঠিক, অনেক সুন্দর লাগছে। আমি কিন্তু এখন লজ্জা পাচ্ছি। আচ্ছা, আর লজ্জা পেতে হবে না। তোমার যেহেতু সাজ শেষ হয়েছে, তো তুমি একটা কাজ করতে পারবে। জি ভাবি, বলেন। একটা ফোন এগিয়ে দিয়ে দিহা বলল, এটা একটু দিহানকে দিয়ে আসবে। আসলে আমি যেতাম, কিন্তু
যেহেতু বিয়ের কোণে, তাই এভাবে যাওয়া ঠিক হবে না। সমস্যা নেই, এভাবেই আমি যাচ্ছি। ফোন হাতে বাইরে এসে মায়া দিহানকে খুঁজতে লাগলো। একটা সময় পেয়েও গেল। দূরে কার সাথে যেন গলা মেলাচ্ছে দিহান। দিহানের দিকে এগিয়ে গিয়ে পিছন দিক থেকে দিহানকে ডাকলো মায়া। দিহান, আপনার ফোন ভাবি দিতে বলেছে। মায়ার জবাব শুনে পিছন ফিরে তাকালো দিহান। এতক্ষণে মায়া অপর ব্যক্তিকে দেখতে পেল। ব্যক্তিটিকে চিনতে মায়ার একটু সময় লাগলো না। অবাক হয়ে থম মেরে দাঁড়িয়ে রইল শুধু। কিছু বলবেন মিস মায়া? দিহানের কথায় বাস্তবে ফিরে আসলো সে। কিছুটা আমতা আমতা করে বলল, আসলে ভাবি আপনাকে ফোনটা দিতে বলেছিল। তাড়াতাড়ি করে ফোনটা দিহানের হাতে দিয়ে সেখান থেকে চলে আসলো মায়া। বারবার শুধু মাথায় আসছে আবার কেন তার সাথে দেখালো। মায়ার যাওয়ার পরে ঘোর কাটলো আরিয়ানের। মনে মনে বলা শুরু করলো, এটা কি আমার কিশোরী ছিল? হ্যাঁ, সেই তো ছিল আমার কিশোরী। তাকে কিভাবে চিনতে পারবো না আমি পেয়েছি তাকে। এতদিন পরে ঠিকই আমি আমার কিশোরীকে পেয়েছি। কিরে, কোন খেয়ালে চলে গেলি? দিহান, ওই মেয়েটা কে এখন যে এসেছিল? হ্যাঁ, ওটা দিহার ননদ মায়া। কেন? না এমনি। ও আচ্ছা, চল তোকে তোর রুমে দিয়ে আসছি। তাড়াতাড়ি রেডি হবি কিন্তু, একটু পরে ফাংশন স্টার্ট হবে। তাড়াতাড়ি রুমে এসে হাঁপাতে লাগলো মায়া। এখনও তার বিশ্বাস হচ্ছে না এটা আরিয়ান ছিল। কোনোদিনও ভাবিনি মায়া যে আবার আরিয়ানের সাথে দেখা হবে তার। কেন আবার আসলেন ফিরে আপনি? আবার আমাকে কষ্ট দিতে, তাই না? আমি তো সব ভুলে গিয়েছিলাম। এটুকু বলে মুখে হাত দিয়ে কাঁদতে থাকে মায়া। হঠাৎ ঘাড়ে কারো স্পর্শ পায় মায়া। চমকে পিছনে তাকিয়ে দেখে দিহানের বাবা মাসুদ দাঁড়িয়ে রয়েছে। কিরে মা, কাঁদছো কেন? চোখ মুছল মায়া। দিহানের বাবার মুখে মা ডাকটা শুনে কেন যেন আলাদা শান্তি লাগলো। এমনি আঙ্কেল। মায়াকে পাশে বসিয়ে মাসুদ বলল, দেখো আমি তোমার অনেক বড়, তাই তুমি আমার সাথে তোমার কথাগুলো শেয়ার করতে পারবে না। আমি বলছিও না যে তুমি বলো আমাকে যে তোমার কিসে এত কষ্ট। আমি শুধু এটা বলবো যে জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, তাই এই যুদ্ধে জেতার জন্য সংগ্রাম করতেই হবে। তাই যে কোনো কথায় চোখের পানি ফেলবে না, মনে থাকবে তো? জি আঙ্কেল। গুড গার্ল। এখন চলো নিচে যাই, সবাই ওয়েট করছে হয়তো। মায়া যখন নিচে আসলো তখন আরিয়ান স্টেজের দিহার পাশে বসে আছে। পাশে সবুজ রাগী লোক নিয়ে বসে আছে। মায়ার খুব ভয় লাগছে সবুজ আবার আরিয়ানকে কিছু করে না বসে। ভয়ে ভয়ে স্টেজে উঠল মায়া। এত সময় ধরে কই ছিলি মায়া তুই? গম্ভীর সুরে মায়াকে জিজ্ঞেস করলো সবুজ। মাথা নিচু করে জবাব দিল মায়া, একটু বাড়ির ভিতরে ছিলাম আমি। ঠিক আছে, কোথাও যাবি না, সবসময় আমার আশেপাশে থাকবি। মাথা নাড়িয়ে সায় দিল মায়া। এত সময় ধরে মায়াকে দেখে যাচ্ছিল আরিয়ান। কতটা বদলে গিয়েছে তার কিশোরী। এখন তো আর সে কিশোরীও না, বড় হয়ে গেছে। আর চোখে একবার আরিয়ানকে দেখে দিহার পাশে গিয়ে বসলো মায়া। একে একে সব মেহমান আসা শুরু করলো। ওয়াফা ঋতুও স্টেজে আসলো। আরিয়ানকেও স্টেজে দেখে একটা ধাক্কা খেলো ঋতু। কিছু বলতে যাবে তার আগে চোখের ইশারায় কিছু বলতে না করলো সবুজ। তো মিস মায়া, আপনাকে বলছিলাম না আমার এক বন্ধু আছে যে অনেক ভালো পিয়ানো বাজায়? সে হচ্ছে আরিয়ান, আমার আর দিহার অনেক কাছের একজন মানুষ। আরিয়ানকে দেখিয়ে কথাগুলো বলল দিহান। একটু হেসে জবাব দিল মায়া, ও ভালো। পাশ দিয়ে বলে উঠল, শুধু ভালো না, এখন তুমি দিহান আর আরিয়ানে মিলে একটা পারফরমেন্স দেবে। আরিয়ান, তুই তো বেহালা এনেছিস তাই না? আরে ও বেহালা আনবে না, এটা তোর বউ। তো মায়া গান গাইবে, দিহান পিয়ানো আর আরিয়ান বেহালা বাজাবে, ঠিক আছে? ইমিগ্রেশন শেষে এয়ারপোর্ট থেকে বের হয়ে আসলো আরিয়ান। দিহার বিয়ের ফাংশনে যাওয়ার আগে একবার নিজের বাড়িতে যাবে সে। উবারে কল করে গাড়ি ডেকে নিল। গন্তব্য তার নিজের বাড়ি। বসে বসে চুল মুছতেছে মায়া। একটু আগে গোসল শেষ করে এসেছে। আসতে পারি? মুখে হাসি ফুটিয়ে মায়া বলল, আরে আন্টি, পারমিশন কেন নিচ্ছেন? এটা তো তোমার বাড়ি, যে কোনো সময় তুমি আসতে পারো। রুমে ঢুকতে ঢুকতে আফিয়া বলল, অবশ্যই পারমিশন নিতে হবে ডিয়ার, কারণ কারো রুমে ঢুকতে গেলে নক করতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও এই কথা বলেছেন। বুঝেছি আন্টি, কিছু বলবেন?
মায়ার হাত থেকে টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে আফিয়া বলল, আচ্ছা।